পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, এই তিনটে জায়গায় নিজের স্ত্রীকে কখনো একা ছাড়বেন না, না হলে ঘটতে পারে অনেক বড় বিপদ। অনেক আগেকার কথা, এক ব্যবসায়ী এবং তার স্ত্রী ব্যবসার জন্য নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়েছিলেন। যাওয়ার সময় যখনই তারা অন্য রাজ্যের সীমানায় পৌঁছালেন, তখন তাদের সাথে একদল ডাকাতের দেখা হয় এবং ডাকাতরা তাদেরকে লুটপাট করে সব কিছু নিয়ে চলে যায়। এইভাবে ডাকাতরা ব্যবসায়ী এবং তার স্ত্রীকে ভিক্ষুক বানিয়ে চলে গেল। ডাকাতরা তো চলে গেল, কিন্তু ব্যবসায়ী এবং তার স্ত্রী একবারে নিঃস্ব হয়ে চিন্তায় পড়ে গেলেন। ভাবলেন এখন তারা কি করবেন। অচেনা শহর, অচেনা মানুষ, এমন পরিস্থিতিতে তাদের অবস্থা আরও খারাপ হয়ে গেল। কারণ এই অচেনা শহরে অর্থই সব কিছু। ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে এই অচেনা শহরের দিকে এগোতে লাগলেন। তাদের মনে চিন্তায় ঘুরছিল যে তারা এখন কি করে ব্যবসা করবে। এগুলো চিন্তা করতে করতে তারা এক সাধু বাবার আশ্রমে গিয়ে পৌঁছে। তখন ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে সেই সাধু বাবার কুটিরের দিকে এগিয়ে গেলেন। সেখানে পৌঁছে তারা দেখলেন এক সাধু মহারাজ তার শিষ্যদের বসিয়ে রেখে উপদেশ দিচ্ছেন। সাধুকে দেখে ব্যবসায়ী ভাবলেন, আমার সমস্যাটা এই ঋষিকে বলি, যদি কোনো সমাধান দিতে পারেন। এই ভাবনা মাথায় নিয়ে ব্যবসায়ী সেই সাধু মহারাজের কাছে গেলেন এবং অত্যন্ত বিনয়ের সাথে তার সমস্যা জানালেন। তিনি সাধু মহারাজকে বললেন যে তিনি যেন তার বউকে কোথাও বন্ধক রেখে তাকে কিছু টাকা দেন, এবং তিনি আরও বললেন সাধু মহারাজ যদি এই ব্যবস্থা করে দিতে পারেন তাহলে ব্যবসায়ী খুবই কৃতজ্ঞ থাকবেন। ব্যবসায়ীর এইসব কথা শুনে সাধু মহারাজ তার প্রতি দয়াশীল হলেন এবং তাকে নিজের পরিচিত এক ধনী ব্যবসায়ীর কথা জানালেন, আর তাকে সেই ধনী ব্যবসায়ীর কাছে যাওয়ার জন্য পরামর্শ দিলেন। ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে সেই ধনী ব্যবসায়ীর কাছে গেলেন এবং তাকে হাত জোড় করে বললেন, শেঠজি, আমার কিছু অর্থের প্রয়োজন। আমার কাছে বন্ধক রাখার মতো আর কিছুই নেই, কেবল আমার স্ত্রী। আপনি আমার স্ত্রীকে বন্ধক রেখে আমাকে কিছু টাকা দেন। আমি সেই টাকা দিয়ে ব্যবসা করে খুব শীঘ্রই আপনার অর্থ ফিরিয়ে দিয়ে আমার স্ত্রীকে নিয়ে যাব। ততদিন আমার স্ত্রী আপনার দেওয়া অর্থের জন্য আপনার কাছে বন্ধক থাকবে। ব্যবসায়ীর কথা শুনে শেঠ রাজি হয়ে গেলেন এবং তিনি তাকে টাকা দিলেন এবং সেই টাকার বিনিময়ে তার স্ত্রীকে শেঠ নিজের কাছে রাখলেন। ব্যবসায়ী তার স্ত্রীকে সেই শেঠের কাছে রেখে কিছু টাকা নিয়ে ব্যবসা করার জন্য রওনা হলেন। তিনি সেই টাকায় শস্যর ব্যবসা শুরু করলেন। ব্যবসায়ী কৃষকদের থেকে কম টাকায় দ্রব্যমূল্য কিনতেন এবং অন্যদের কাছে তা বেশি দামে বিক্রি করতেন, এবং এইভাবে ব্যবসায়ী খুব কম সময়ে প্রচুর অর্থ উপার্জন করলেন। এবং 1 বছর পরে, অর্থাৎ 12 মাস পরে, ব্যবসায়ী সেই শহরে ফিরে আসলেন যেখানে তার স্ত্রীকে বন্ধক রেখে গিয়েছিলেন। ব্যবসায়ী শহরে ফিরে সোজা সেই শেঠের কাছে গেলেন এবং বললেন, শেঠজি, দয়া করে আপনার হিসাব করে নেন এবং আমার থেকে আপনার টাকা নিয়ে আমার স্ত্রীকে ফেরত দেন। তখন শেঠ বললেন, ভাই, আমি তোমাকে কি করে যে বলবো, আজ থেকে 2 মাস আগে তোমার স্ত্রী হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়েন এবং সেই অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। আমি তোমার স্ত্রীর অনেক চিকিৎসা করিয়েছি, কিন্তু তবুও তাকে বাঁচাতে পারিনি। শেঠের মুখ থেকে এসব কথা শুনে ব্যবসায়ী খুবই দুঃখিত হলেন। কিছুক্ষণ সুখ করে নিজেকে সামনে নিয়ে বললেন, শেঠজি, যা হবার ছিল তা তো হয়ে গেছে, হয়তো আমার ভাগ্যে এটাই লেখা ছিল। তবুও দয়া করে আপনি আপনার টাকা নিয়ে নেন, যাতে আমার এই সন্তুষ্ট হয় যে আমি আমার ঋণ শোধ করেছি। আমি আমার স্ত্রীকে বন্ধক রাখার বোঝা থেকে নিজেকে মুক্ত করতে পেরেছি। ব্যবসায়ীর কথা শুনে শেঠ বললেন, না ভাই, এখন আর আমি তোমার থেকে সেই টাকা কি করে নিতে পারি? তোমার স্ত্রী তো আর নেই, আমি সেই টাকার দাবি আর করতে পারি না। যখন আমি তোমার আমানত আমি তোমাকে ফিরিয়ে দিতে পারছি না, তখন
তোমার থেকে আমার সেই ঋণ নেওয়ারও কোনো অধিকার নেই। ব্যবসায়ী বারবার অনুরোধ করলেন শেঠকে তার টাকা নেওয়ার জন্য, কিন্তু শেঠ রাজি হলেন না। অবশেষে হতাশ মন নিয়ে ব্যবসায়ী সেখান থেকে ফিরে এলেন, আর হাঁটতে হাঁটতে আবার তিনি সেই স্থানে পৌঁছালেন যেখানে প্রথমবার তার স্ত্রীর সাথে আসার সময় সেই মহাঋষির সাথে দেখা হয়েছিল। সাধু মহারাজ বারবারের মতোই এইবারও গাছের নিচে বসে তার শিষ্যদের উপদেশ দিয়েছিলেন। ব্যবসায়ীও মন শান্ত করার জন্য সেখানে গিয়ে বসলেন এবং সাধুর উপদেশ শুনতে লাগলেন। সাধু মহারাজ ব্যবসায়ীকে দেখে চিনতে পারলেন এবং তার অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। ব্যবসায়ী পুরো ঘটনাটা সাধু মহারাজকে খুলে বললেন এবং সেই সাধু মহারাজ ছিলেন একজন সিদ্ধ পুরুষ। ব্যবসায়ীর কথা শুনে সাধু মহারাজ বললেন, ভাই, শেঠ তোমার সঙ্গে প্রতারণা করেছে। তোমার স্ত্রী অবশ্যই জীবিত আছে, হয়তো সে তার বাড়িতে তাকে লুকিয়ে রেখেছে, অথবা নিজের কোনো পরিচিত কারোর কাছে দূরে কোথায় পাঠিয়ে দিয়েছে। এখন তুমি একটা কাজ করো, তুমি এখানকার রাজার কাছে যাও এবং তার দরবারে গিয়ে প্রার্থনা করো যে মহারাজ, আপনি আমার স্ত্রীকে সেই শেঠের কাছ থেকে ফিরিয়ে দেন, কারণ এই নগরের রাজা খুবই বুদ্ধিমান এবং ন্যায়ের পক্ষে। তিনি নিশ্চয়ই সেই শেঠের উপর চাপ দিয়ে তোমার স্ত্রীকে ফিরিয়ে দেবেন। রাজ দরবারেই তোমার বিচার হবে। সাধুর এমন কথা শুনে ব্যবসায়ী সাহস পেলেন। তিনি সাধু মহারাজের পরামর্শ শুনে রাজার দরবারে গেলেন এবং সেখানে গিয়ে রাজার কাছে কাতর প্রার্থনা করলেন, দয়া করে আমার স্ত্রীকে শেঠের কাছ থেকে ফিরিয়ে দিন। ব্যবসায়ী কথা শুনে রাজা সেই শেঠকে দরবারে ডাকলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, শেঠ, এটা কি সত্য? ব্যবসায়ী কিছু টাকার বিনিময়ে তার স্ত্রীকে তোমার কাছে বন্ধক রেখে গিয়েছিল। তখন শেঠ বলল, হে মহারাজ, ব্যবসায়ীর এই কথা একদম সত্য। তখন রাজা বললেন, তাহলে তুমি তার স্ত্রীকে কেন ফেরত দিচ্ছ না? শেঠ বলল, কিভাবে দিব মহারাজ? আমি তো ব্যবসায়ীকে আগেই বলেছি যে তার স্ত্রী মারা গেছে। এখন আমি ধর্মরাজের কাছ থেকে গিয়ে তো তার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবো না। তখন রাজা জিজ্ঞাসা করলেন যে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে ব্যবসায়ীর স্ত্রী মারা গেছে? তখন শেঠ আত্মবিশ্বাসের সাথে বলল, হে মহারাজ, যিনি তার স্ত্রীকে চিকিৎসা করেছেন তিনি এই বিষয়টি ভালো করে বলতে পারবেন। এছাড়াও সেই 4 জন ব্যক্তি যারা তার স্ত্রীকে শ্মশানে নিয়ে দাহ করেছিলেন তারা বলতে পারবেন। শেঠ এতটা আত্মবিশ্বাসের সাথে কথা বলল যে রাজাও তার কথা বিশ্বাস করলেন। এরপর রাজা ব্যবসায়ীকে বললেন যে যদি তোমার স্ত্রী জীবিত থাকতেন তাহলে আমরা তোমার স্ত্রীকে তোমার কাছে ফিরিয়ে দিতাম। এইভাবে রাজা ব্যবসায়ীকে বুঝিয়ে বিদায় দিলেন। তখন ব্যবসায়ী মন খারাপ করে আবার সেই সাধু মহারাজের কাছে গেল এবং রাজার দরবারে যা কিছু ঘটেছিল সব কিছু খুলে বলল। সব শুনে সাধু মহারাজ বলেন, আমি ভাবিনি যে রাজা এতটা বুদ্ধিহীন হবেন। আমি দুঃখিত যে রাজা তোমার সঙ্গে ন্যায় করতে ব্যর্থ হয়েছে। তিনি শুধু সেটার কথাই বিশ্বাস করেছেন এবং তোমাকে বুঝিয়ে পাঠিয়ে দিয়েছেন। এখন আমার কথা শোনো, তুমি আবার রাজার কাছে যাও এবং তাকে গিয়ে বলো 3 ঘন্টার জন্য আমাকে তার সিংহাসনে বসার সুযোগ দেন। তখন আমি দেখিয়ে দেব ন্যায় কিভাবে করা হয় এবং ন্যায়ের প্রকৃত অর্থ কী। সাধু মহারাজের এই কথাগুলি শুনে ব্যবসায়ী আবার রাজার দরবারে গেলেন এবং সাধু মহারাজের এই কথাগুলি রাজাকে ভালোভাবে বললেন। ব্যবসায়ীর কথা শুনে রাজা বললেন, 3 ঘন্টার জন্য সিংহাসন ছাড়তে আমার কোনো আপত্তি নেই। এতে যদি তোমার ন্যায় হয় তবে আমি সিংহাসন ওই সাধু মহারাজের জন্য ছেড়ে দেব। তুমি তাকে রাজ দরবারে নিয়ে আসো। রাজার এই আশ্বাস শুনে ব্যবসায়ী আবার গেল সেই সাধু মহারাজের কাছে এবং সাধু মহারাজকে রাজ দরবারে নিয়ে এলেন। সাধু মহারাজ রাজপ্রাসাদে উপস্থিত হলে রাজা তার সিংহাসন সেই সাধুকে অর্পণ করলেন। কে দরবারে উপস্থিত করার আদেশ দিলেন। শেঠ দরবারে এলে সাধু মহারাজ বললেন, শেঠজি, আপনি বলছেন যে এই ব্যবসায়ীর স্ত্রী আপনার কাছে থাকতে থাকতে 2 মাস আগে মারা গেছে এবং আপনি এও দাবি করছেন যে তার মৃত্যুর সাক্ষী আপনার কাছে আছে।
এখন আমি কি সেই সাক্ষীদের সঙ্গে দেখা করতে পারি? তখন সেই সাধু মহারাজের আদেশে শেঠের সাক্ষীদের রাজপ্রাসাদে হাজির করা হলো। সাধু মহারাজ চিকিৎসকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই, তুমি কি এই ব্যবসায়ীর স্ত্রীর চিকিৎসা করেছিলে? চিকিৎসক মাথা নিচু করে বললেন, জি হুজুর, আমি এই ব্যবসায়ীর স্ত্রীর চিকিৎসা করেছিলাম। তখন সাধু মহারাজ গভীর দৃষ্টিতে তাকিয়ে আবার জিজ্ঞাসা করলেন, ঠিক আছে, তুমি কি তাহলে নিশ্চিত করে বলতে পারো যে এই ব্যবসায়ীর স্ত্রী সেই রোগে মারা গেছেন? আচ্ছা বলো তো, তুমি কি ব্যবসায়ীর স্ত্রীর চিকিৎসা করতে শেঠের বাড়িতে যেতে, নাকি শেঠ নিজেই স্ত্রীকে নিয়ে তোমার কাছে আসতো চিকিৎসা করাতে? নাকি শেঠ নিজেই ব্যবসায়ীর স্ত্রীকে নিয়ে তোমার কাছে আসতো চিকিৎসা করাতে? তখন সাধু মহারাজের কথা শুনে চিকিৎসক উত্তর দিলেন, মহারাজ, শেঠজি নিজে এসে আমার বাড়ি থেকে ওষুধ নিয়ে যেতেন। তখন সাধু মহারাজ বললেন, মানে তুমি নিশ্চিত করে বলতে পারো না যে ব্যবসায়ীর স্ত্রী মারা গেছে? মানে তুমি নিশ্চিত হয়ে বলতে পারো না যে শেঠ কার জন্য ওষুধটি নিয়ে যেতেন, ব্যবসায়ীর স্ত্রীর জন্য না অন্য কারোর জন্য? চিকিৎসক একটু সংকোচ করে বললেন, হ্যাঁ মহারাজ, আমি নিশ্চিত করে বলতে পারি না যে ওষুধটি ঠিক কার জন্য নিয়ে যেতেন, তবে শেঠজি আমার কাছ থেকে ওষুধ নিয়ে যেতেন। সাধু মহারাজ তার কথায় মন্তব্য করে বললেন, তাহলে এর মানে হলো তুমি রোগীকে দেখার আগেই ওষুধ দিয়ে দিয়েছিলে। এটা খুবই গুরুতর বিষয়। তুমি ওষুধের জায়গায় কোনো লোককে বিষও দিয়ে দিতে পারো, এবং হতেও পারে তোমার দেওয়া ওষুধের কারণে ব্যবসায়ীর স্ত্রী মারা গেছে। সাধুর এই কথা শুনে চিকিৎসকের মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সে ভয় পেয়ে বলল, না হুজুর, এমন কখনো হতে পারে না। আমি তো কখনো আমার রোগীকে ওষুধের বদলে বিষ দেব না। এর ফলে তো আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। চিকিৎসকের কথা শুনে সাধু মহারাজ বললেন, এখন তো তুমি এরকমই বলবে। আমি তোমাকে তোমার কাজের প্রতি গাফিলতি এবং একজন রোগীর জীবনের সঙ্গে খেলা করার অপরাধে 50টি বেগরাঘাতের আদেশ দিতে যাচ্ছি। এখন তুমি ভেবে দেখো, তুমি কি সত্যি বলবে, নাকি আমি সৈন্যদের আদেশ দেব তোমাকে বন্দি করার? এই কথা শুনে চিকিৎসকের শরীর ভয়ে কাঁপতে লাগলো এবং সে সাধু মহারাজের পায়ে পড়ে বলল, হুজুর, আমাকে ক্ষমা করে দিন। আমি মেনে নিচ্ছি যে আমি শেঠের কোনো রোগীরই চিকিৎসা করিনি। শেঠ আমাকে 1000 টাকা দিয়েছিল এবং বলেছিল যদি সাক্ষীর প্রয়োজন হয় তবে যেন আমি সাক্ষী দেই। এ আমার অপরাধ। আমি লোভের বশে শেঠের কথায় রাজি হয়ে গেছি। তখন রাজা হিসাবে বসে থাকা সেই সাধু মহারাজ বললেন, যাই হোক, তুমি তো অপরাধ করেছ, সুতরাং আমি তোমাকে মিথ্যে সাক্ষী দেওয়ার অপরাধে 20টি চাবুক মারার আদেশ দিচ্ছি। সাধু মহারাজের কথা মতো রাজা তার সৈনিকদের নিয়ে সেই চিকিৎসককে বন্দী করলেন এবং চাবুক মারার নির্দেশ দিলেন। প্রথম চাবুক পড়তেই চিকিৎসক খুব জোরে চিৎকার করে বলল, মহারাজ, দয়া করুন, আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমি মরে যাব। প্রতিটি চাবুকের আঘাতে তার গলা থেকে করুণ আওয়াজ বেরোতে লাগলো। তার চিৎকার পুরো রাজপ্রাসাদে প্রতিধ্বনিত হতে লাগলো। চিকিৎসকের এই অবস্থা দেখে শেঠের সাক্ষী রাখা 4 জন ভয়ে কেঁপে উঠল। যারা বলেছিল ব্যবসায়ীর স্ত্রীকে তারা 4 জন কাঁধে করে নিয়ে শ্মশানে গিয়েছিল, এখন তাদেরও পালা এসেছে সাক্ষী হিসাবে হাজির হওয়ার। তখন সাধু মহারাজ তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা বলছো যে তোমরা ব্যবসায়ীর স্ত্রীকে শ্মশানে নিয়ে জ্বালিয়ে দিয়েছ। এবার তোমরা আমাকে বলো, মৃতদেহে স্নান করার পরে যখন তাকে কাপড়ে মুড়িয়ে মাটিতে রাখা হয় তখন তোমরা কি সেই মহিলার মৃতদেহ দেখেছ? এই প্রশ্ন শুনে সেই 4 জন উত্তর দিল, না হুজুর, আমরা তো তার মৃতদেহ দেখিনি। শেঠজি যখন তার সবযান প্রস্তুত করলেন তখন আমরা তাকে শ্মশানে নিয়ে গিয়েছিলাম এবং তাকে জ্বালিয়ে দিয়েছিলাম। সেই 4 জন সাক্ষীর কথা শুনে সাধু মহারাজ বললেন, তোমরা কি এটা জানতে প্রয়োজন মনে করলে না মৃতদেহে শুয়ে থাকা ব্যক্তি আসলে কি মৃত নাকি অজ্ঞান হয়ে আছে?
এমনও তো হতে পারে কোনো বিষাক্ত কিছু খেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকা কোনো জীবিত মানুষকে বয়ে নিয়ে গেছো এবং শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়েছো। এটি একটি অত্যন্ত গুরুতর অপরাধ। এর জন্য তোমাদের মৃত্যুদণ্ডও হতে পারে। ওই 4 জন সাক্ষী আগে থেকে চিকিৎসকের উপরে হওয়া অত্যাচার দেখে ভয় পেয়ে গেছিল, আর যখনই তারা সাধু মহারাজের মুখ থেকে মৃত্যুদণ্ডের কথা শুনল, তখন তাদের হাত পা যেন একেবারে ঠান্ডা হয়ে গেল। সাধু মহারাজ নম্রভাবে শেঠের দিকে তাকালেন। শেঠের দিকে তাকাতেই শেঠের মুখের রং ভয়ে একদম কালো হয়ে গেল। তখন সাধু মহারাজ শেঠকে বললেন, শেঠজি, তোমার 5 জন সাক্ষীরও তো হাওয়া বেরিয়ে গেছে, এবার তোমার পালা। এবার তুমিই বলো, যদি কোনো মহিলার মনের বিরুদ্ধে তাকে জোর করে বাড়িতে রাখা হয় এবং তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়, তাহলে তুমি কী ধরনের শাস্তি পেতে পারো? সাধু মহারাজের এই কথা শোনার পর শেঠের মুখ একদম কালো হয়ে গেল এবং তার মুখ থেকে কোনো কথাই বের হলো না। রাজা হয়ে বসে থাকা সাধু মহারাজ বললেন, শেঠ, আমি তোমাকে 10 বছর কঠোর কারাদণ্ডের শাস্তি দেব, তবে এখনো সময় আছে, তুমি সত্যিটা স্বীকার করো এবং এই ব্যবসায়ীর স্ত্রীকে এক্ষুনি দরবারে নিয়ে এসো। শাস্তির ভয় পেয়ে শেঠ তার সেবকদের বাড়িতে পাঠালো এবং ব্যবসায়ীর স্ত্রীকে রাজ দরবারে নিয়ে আসলো। সাধু মহারাজ শেঠের কাছ থেকে ব্যবসায়ীর স্ত্রীকে নিয়ে ব্যবসায়ীকে ফিরিয়ে দিলেন এবং শেঠকে মিথ্যা কথা বলার জন্য 5 মাসের কারাবাসের শাস্তি দিলেন এবং যারা ব্যবসায়ীর স্ত্রীকে শ্মশানে নিয়ে বলেছিল তাদেরকেও কঠিন শাস্তি দেওয়া হয়েছিল। এই দেখে রাজা বিস্মিত হয়ে গেলেন এবং সাধু মহারাজকে হাত জোড় করে বললেন, মহাত্মা, আপনি ধন্য, আপনি আমাকে শিখিয়ে দিলেন যে ন্যায় কিভাবে করতে হয়। রাজার কথা শুনে সাধু মহারাজ বললেন, রাজন, আমার 3টি কথা সবসময় মনে রাখবেন। কখনো 3টি জায়গায় আপনি আপনার স্ত্রীকে ছাড়বেন না। এখন আমি সেই 3টি জায়গার বিষয়ে আপনাকে জানাচ্ছি। কেউ যদি এই 3টি জায়গায় তার স্ত্রীকে একা ছাড়েন, তাহলে পরে তাকে অনেক আফসোস করতে হবে। প্রথম স্থান, যদি তোমার স্ত্রী কোনো রোগে আক্রান্ত হয় এবং অসুস্থ হয়ে পড়ে, তবে সেই অবস্থায় কখনো তাকে একা রেখে চলে যেও না। কারণ যখন কোনো পুরুষ কোনো নারীকে বিয়ে করে, তখন বিয়ের সময় সে প্রতিজ্ঞা করে যে আমি তোমার সুখ দুঃখে তোমার পাশে থাকব। সুতরাং অসুস্থতার সময় সবসময় তার সঙ্গে হয়ে থাকতে হবে এবং তার যত্ন নিতে হবে। যেমন স্ত্রীর কর্তব্য হলো তার স্বামীর সেবা করা, তেমনি স্বামীরও কর্তব্য হলো তার স্ত্রীকে দেখে শুনে রাখা। এটি তোমার কর্তব্য এবং সুখী জীবন পাওয়ার মূল মন্ত্র। দ্বিতীয় স্থান, যদি তোমার স্ত্রী নির্দোষ হয় এবং কেউ তার উপর মিথ্যা অভিযোগ তুলে, তবে সেই অবস্থায় তোমার উচিত সবসময় তার পাশে দাঁড়ানো। কারণ একটি মেয়ে তার বাবা মায়ের বাড়ি ছেড়ে আসে এই আশায় যে তার স্বামী সব সময় তার পাশে থাকবে এবং তার অনুভূতিগুলো বুঝবে এবং সব সময় তার পাশে থাকবে। সেই জন্য সমস্ত পৃথিবী যদিও তাকে মিথ্যা রূপ করে, তবে আপনার স্ত্রীর পাশে আপনাকে থাকতে হবে। এমন অবস্থায় কখনো তাকে একা ফেলে যাবেন না। যদি কখনো এমন পরিস্থিতি আসে, তবে আপনাকে আপনার স্ত্রীর কাছে গিয়ে বলতে হবে যে তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। তৃতীয় স্থান, কখনো ভুল করেও আপনি আপনার স্ত্রীকে পরপুরুষের কাছে ছেড়ে যাবেন না। সে আপনার বন্ধু হোক বা পরম আত্মীয় হোক বা আপনার সৎ ভাই হোক, কোনো পরিস্থিতিতেই আপনার স্ত্রীকে অন্য পুরুষের কাছে ছেড়ে দেওয়া উচিত নয়। কারণ আজকের দিনে কারোর উপর কোনো বিশ্বাস রাখা যায় না। কে কখন কিভাবে কার সঙ্গে প্রতারণা করবে তা বলা যায় না। সুতরাং কখনো ভুল করেও আপনার স্ত্রীকে অন্য কোনো পুরুষের সাথে একা ছেড়ে দেবেন না। বন্ধুরা, আশা করি আমার এই গল্প আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।